আপনার কল্যাণের জন্য, আপনার কল্যাণ আপনার জনগণের কাছ থেকে টাকা তুলে কল্যাণ করতে হবে, কোথায় আছে? কোন জায়গায়, কোন বিধানে, বাংলাদেশের কোন আইনতে আছে যে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, সেইটা জনকল্যাণ নাম দিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় সমঝোতার ভিত্তিতে টাকা তুলবেন? আর সমঝোতার ভিত্তি মানে মানে কল্যাণ সমিতিগুলোকে আমি যদি বোঝার জন্য বলি, কল্যাণ সমিতি যেগুলো আছে সবগুলোকে তো সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন দিতে হয়, হ্যাঁ, এবং তাদের ইনকাম কি হয় সেটা সমাজসেবা জানে, ইনকাম সাবমিট করতে হয় হ্যাঁ, প্রত্যেক বছর। হ্যাঁ, আচ্ছা, সেটা তো রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যেই যে এই সমস্ত সমিতি পুরোটাই চলে ডোনেশনের টাকা দিয়ে। ডোনেশন, আমি তো সেই ডোনেশন তো তাদের সদস্যদের কাছ থেকে তুলবে। সেটাই তো বলতে, সদস্যদের কাছ থেকে। তার সদস্য কারা? শ্রমিকরা। হ্যাঁ, শ্রমিকদের কি কোটা আছে যে মাসে তোমাদের এত দিতে হবে? হ্যাঁ, তাহলে তার চাঁদা না, তাহলে তার সেটা চাঁদা না। তাহলে তো মন্ত্রীর কথা ঠিক আছে। মন্ত্রী এটা বলে নাই। মন্ত্রী বলেছে যে সমঝোতার মধ্য দিয়ে। সমঝোতার মধ্য দিয়ে আপনি কথাটা বোঝান করে। সমঝোতা হয় কখন? প্রথম আপনি আমাকে চাইবেন, না চাইলে সমঝোতাটা কোথায় আমি বুঝলাম না তো। আপনি আমার কাছে চাঁদা চাচ্ছেন না, তাহলে সমঝোতা হবে কেন? চাইলে না সমঝোতা হবে কি? আপনি চাইছেন 500, আমি বললাম না ভাই 200 দিব। রাজাকে ভাই, আপনি যেটা বলতেন, আমি লিগ্যাল ভাষার কথা বলতেন, লিগ্যাল ভাষায় তো আমি বলছি। আইনজীবী কথা বোঝাচ্ছেন যে বাসের শ্রমিক এবং মালিক সমিতিগুলো আছে, তাদের একটা আয় উৎস দরকার। তারা তো কোথা থেকে করবে না, তারা কি করে যে বাসগুলোর থেকে তাদের ইনকাম থেকে একটা অংশ নেয়। নো নো নাকি নো, কোনো আইনে নাই সেটা। ভাই আপনি তো এখন বানায় নেন। আচ্ছা, ওইটা ভ্যানে যদি তরকারি আসে, তারপরে যে মুরগি নিয়ে আপনি একটা ট্রাক রওনা দিছে, তার কাছ থেকে নিচ্ছেন, যে মুরগি যে বহন করতেছে তার কাছ থেকে নিতেছেন। এই মুরগির দামটা তো ঢাকায় বেশি পড়তেছে। গোলায় মূলার কেজি কত, ঢাকায় মূলার কেজি কত, এই দামটা তফাৎ হয় কেমনে? 20 টাকা থেকে 120 টাকা লেবুর তফাৎ। 20 টাকা আলির লেবু 120 টাকা কিভাবে হয়? সমঝোতার ভিত্তিতে। আমি ঠিক বুঝলাম না সমঝোতাটা কি। প্রথম কথা আপনি চাইবেন, তারপর আমার সমঝোতা। আমার প্রশ্ন, আপনি তো চাইতেই পারবেন না। আপনি আমাকে চাইবেন কেন? আপনি আমাকে চাইবেন কেন? আমি চাইবো কেন সেটা বলছি আপনাকে। তো আপনি চাইবেন কেন? এটা তো রাষ্ট্রীয়ভাবে আপনাকে বৈধ করে দেয় নাই। এক আছে, আপনি যে কোনো একটা সমিতি চালায়, সমস্ত মেম্বারের একটা ফিক্সড চাঁদা দেয়, তারা বিভিন্ন মানে দাতার কাছ থেকে ডোনেশন নেয়। দাতার কাছ থেকে ডোনেশন, সেটা তো আপনি জানবেন না ডোনেশন কোনটা। আমি তো বারবার, আপনি সমঝোতা কথাটা আনছেন, তার মানে সমঝোতার প্রশ্ন আসে কখন? আমরা কিন্তু এমন অনেক লোক আছে যে একজন লোক মারা গেছে, আপনি গেলেন সেখানে, কথার কথা বলছি, ওই লোক মারা যাওয়া কিন্তু আপনি খুশি হয়েছেন, কারণ আপনার কাছে তার কিন্তু আপনি কি আপনি বলবেন যে আপনি খুশি হয়েছেন? আপনি লিখবেন যে, বা বলবেন যে না রে ভাই, একজন ভালো মানুষ ছিল, কষ্ট পাইছি, ইত্যাদি ইত্যাদি। আমি যদি লৌকিকতাও বলি, তা তো শপথ অনুষ্ঠানে থাকা উচিত ছিল। শপথ অনুষ্ঠানে থাকলেই যে আপনি ওইটা মাইনে গেলেন তাও তো না। সুতরাং আপনি থাকতে পারতেন। যেমন আজকে সমঝোতা হয় নাই, সে মনে করেন গণভোট হইল, গণভোট হওয়ার পর কী হয়েছে? এখন মনে করেন গণভোটে বিএনপি বলতেছে যে না, আমরা ওত নিব না, কি সাংবিধানিক সংস্কার, কি সংবিধান সংস্কার পরিষদের হিসাবে আমরা নিব না। কেন নিব না? বিএনপি নিব না হয়তো বলে না যে আমরা এই মুহূর্তে নিচ্ছে না, সামনে নিতেও পারে, কিন্তু যে যুক্তিগুলো দ্বারা করে সেগুলোর প্রতিবাদ আমরা করছি, সেটা এখানে প্রাসঙ্গিক না। কিন্তু ওইখানে জামাত যেমন মন্ত্রিসভার ইয়েতে ছিল না, এই ওতে, এটা সঠিক করে নাই আমি মনে করি। কারণ আপনি তো বাহ্যিকভাবে একটা হৃদ্যতা দেখাইতে হবে, বুঝাইতে হবে। আবার বিএনপি ওত নেয় নাই, ওইটা নিয়ে সেটা বলতে পারে যে আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কথাটা কিন্তু বলে নাই। বলতে পারতো আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কারণ এখনো তো সংসদ অধিবেশন শুরু হয়নি, কিছুই শুরু হয় নাই, জাস্ট এলো। এই সব কিছু মিলে আমি যদি শুরুটা দেখি, শুরুটা দেখলে কেমন জানি আগের একটা পুরনো গন্ধ পাচ্ছি, যে এই ঐক্যমত্য না হওয়া, কেবল একটা নির্বাচন হইল এতদিন পর। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হ্যাঁ, ওই শপথে তাদের থাকা উচিত ছিল। ওইটা থাকার মানে এই না যে আমার প্রতিবাদ নষ্ট হয়ে যাচ্ছে বা আমি যা বলতে চাই সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তাতে কি আস্তে আস্তে দেখা গেল যে এটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে দেখা যাবে হয়তো মুখ দেখা দেখি বন্ধ হবে না, কিন্তু এমন পর্যায়ে যেতে পারি। কিন্তু আমরা সে জায়গায় তো যেতে চাই না। আমরা চাই যে অনেকদিন পর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলছি আগে পরে, কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে। আজকেও জামাতের অন্যতম একজন নেতা বলেছেন যে সরকারের মধ্যে ব্রুট মেজরিটির যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি দেখা যাচ্ছে। এইটাকে আপনি কিভাবে বলবেন? না, ব্রুট মেজরিটি যদি হয় এটা তো স্বাভাবিক। এই যে আমি গণভোটের কথা বললাম, অন্যান্য বিষয়, এগুলো যদি মনে করেন বিএনপি না মানে, কারো কিছু করার নাই। আমরা তো আমাদের ট্রেন্ড জানি, মানলাম না তো কি হবে? আপনি আবার যদি আপনি বিবেক দিয়ে আপনি সুন্দরভাবে চিন্তা করেন, যেমন বিধানে নাই, কি নাই, একটা সম্পত্তি বন্টন করবেন, কথার কথা বলছি, ভাই পায় বোনের দ্বিগুণ, এটা তো জানেন কমন, ভাই পায় বোনের ডবল। বিএনপি যদি কোনো কিছু না মানে তাহলে এত আয়োজন কেন? আমি বলতেছি সেই জায়গাটা আমি আসতেছি। ভাই পায় বোনের ডাবল, এটা তো জানেন। বোন পায়
অর্ধেক, অর্থাৎ 15 টাকার মধ্যে 10 টাকা পাবে ভাই, 5 টাকা 5 টাকা বোন বোন পাবে। এখন বোন যদি বইলা ফেলায় ভাই বোন মিলে যে না আমরা 7.5 টাকা করে নিব, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি থাকে না। বাংলাদেশের কালচারে কি রকম সম্ভব? যদি কেউ আপোষ করে এইভাবে, আমার কথাটা সেখানে যে আমরা 2 ভাই বোন আপোষ করলাম, আমরা অর্ধেক অর্ধেক নিব, তাতে কোনো সমস্যা তো নাই। একইভাবে আপনি খুব আপোষের সাথে সুন্দরভাবে গণভোটটাকে মেনে নিছেন, এবং আপনি আপনাদের দলনেতা উনি বলছেন ধানের শীষে যেভাবে সিল মারবেন ঠিক একইভাবে গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। এই যে মেনে নেওয়াটা, এই মেনে নেওয়াটার পর আপনি যদি রিভার্স হয়ে যান, আইনেরও একটা ভাষা আছে, সেটা হলো আইনে যা থাকুক না কেন আপনারা যদি সমুদ্র ঐক্যমত্যে এসে পড়েন কিংবা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এটা আমরা করি, এখান থেকে আপনি ফেরত যেতে পারবেন না, এটা আইনের ভাষা। কিন্তু সমঝোতা করে কি কখনো বেআইনি সিদ্ধান্ত নিতে পারবো? না, বেআইনি কোথায়? আপনি বেআইনি কোথায়? বেআইনি কোথায়? এটা বেআইনি কোথায়? কোনটা বলেন আগে বলেন। না, বিএনপির এবং এখন যে আলোচনাটা এবং বড় বড় আইনজীবীরা বলছে যে অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটি করবার ক্ষমতা রাষ্ট্রপতি রাখেন না। আপনার তর্কের ক্ষেত্রে যদি আমি বেআইনিটা ধরে নিই, আপনি তখন মানলেন কেন? তখন আইনজীবীরা ছিলেন না? যে আইনজ্ঞরা আজকে বলতেছেন তখন তারা ছিলেন না? তখন কোথায় ছিলেন? আপনি সুর মিলাইলে তো হবে না। আপনি ওইটা বলেন, তাহলে আপনি 2টা শপথের কথা সংবিধানে বলা নাই, বলা হচ্ছে এখন 2টা শপথ, মানে একটা হইল আর একটা হলো যে সংস্কার পরিষদের সদস্য হিসাবে। ওই সংবিধানটা তো ফেব্রুয়ারি 26-এ নির্বাচনও নাই। ওই সংবিধানটা তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন করলেন, তারপরে আপনি বলতেছেন যে ওই সংবিধান মোতাবেক আপনি নির্বাচন দিলেন। ওই সংবিধানের 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন নাই, সেটার বর্ডার লাইন ছিল 7ই ফেব্রুয়ারি 2025 সর্বোচ্চ 180 দিনের মধ্যে করলে সংসদ ভেঙে যাওয়ার পর। আজকে তাহলে আপনি ওত নিতেছেন কি হিসাবে? না, নির্বাচনটা করলেন কি হিসাবে? আপনি বলতে হবে তো, সংবিধানে কি বলা আছে ওই নির্দিষ্ট মেয়াদ পার হওয়ার পর আপনার যখন খুশি তখন নির্বাচন করবেন? দেখান আমার লেখাটা। আপনার সুবিধা মতো, ওইটাই তো কথা, যে ব্রুট মেজরিটি আপনি পেয়ে গেছেন, এখন ইউ ক্যান টেক ইউর ডিসিশন। এটা কিন্তু আলটিমেটলি যদি এটা চলমান থাকে ইন অল রেসপেক্ট, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি বলে ভালোর দিকে যাচ্ছি বলে আমার কাছে মনে হয় না একেবারেই। জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত খুব পিসফুলি শেখ হাসিনা থাকতে পারতো, খুব পিসফুলি। তাহলে কি ওই 1 তারিখ থেকে 5ই আগস্টের মধ্যে তারা ফেলে দেওয়া যাইতো? না, এটা তো পারতো না। তার মানে একটা অবস্থান ছিল, একটা অবস্থা ছিল তার বিরোধী। সেই বিরোধী অবস্থানটা কারা রাখছে? রাজনীতিবিদরা, এই বিভিন্ন দলের। আর আমরা যারা টকশোতে করছি আমরাও কিন্তু কথা বলছি, সেটাও এক ধরনের বিরোধিতা। বাট ফাইনালি যখন একটা মঞ্চ হয়ে গেল, তখন একটা প্রশ্ন আসলো, জীবন দেবে কারা? অলিখিত প্রশ্ন, তা নাহলে আপনি থামাইতে পারবেন না। তো এই যে জীবন দেওয়ার ঝুঁকিটা এই ছেলেপেলেরা নিছে, যার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে। সেই কারণে আপনি তার স্বীকৃতিটা তার দরকার। কিন্তু এখন যদি সেটাকে আমরা ওই তারপর থেকেই যখন দেখলাম একটা পর্যায়ে যে তাদের এইটাকে ইনডাইরেক্টলি ভাষাগতভাবে মবের ভিতরে ঢুকানো হচ্ছে, আইনগতভাবে সঠিক না, এবং বিপ্লব হিসাবে ট্রিটমেন্ট হয় নাই। বিপ্লব হিসেবে ট্রিটমেন্ট তো খালি ওই কয়টা লোকের দায়িত্ব না, বিপ্লব হিসেবে ট্রিট করার দায়িত্ব রাজনীতিবিদদেরও ছিল তাইলে, কিন্তু সেটা তো করা হয় নাই। এটা তো সত্য, বড় বড় রাজনৈতিক দল তো সেটা করে নাই। না করাই কি হয়েছে, তারা একটা সময় ফ্লোটিং হয়ে গেছে। তারপরে নানান বক্তব্যে টকশোতে তাদেরকে এনে যেভাবে কথাবার্তা বলে, তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ঢুকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তখন একটা পর্যায়ে আমি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এখন যে মানে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে গণভোট বাস্তবায়ন, সেটাই বলতেছি, সেই ভয়ের কি আসলে কোনো বাস্তবতা আছে? না। শেষ পর্যন্ত তারা কি করবে, তাদের দরকার যে আমরা ফ্লোটিং, আমাদের একটা ভেলা দরকার সমুদ্রের মধ্যে। সেই ভেলা হিসেবে তারা জামাতকে ধরছে। এটা আমার ব্যক্তিগত মত। সেটা ধরলো, নির্বাচনও হয়ে গেল। এখন দূরত্বটা হচ্ছে ওখান থেকে 1, 2 নম্বর স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা যোগ দিচ্ছে। এটা অন্যদের মতে এটা একটা কালার হয়েছে সবকিছু। এখন যে জায়গাটা গণভোটের যে জটিলতাটা, ভাই যেটা বললেন, ইয়েস, দলের নেতাকর্মীরা সবাই যদি একটা ব্যক্তিকে মেনে নেয় যে উনি কাল ধরে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, উনি কাল ধরে দলের নেতা থাকতে পারবেন, উনি কাল ধরে সংসদীয় নেতাও থাকতে পারবেন, তাহলে তো অন্য লোকের আপত্তি করার কথা না। সেটা নিয়ে কারো মত, আমার দ্বিমত নাই মনে করেন। কিন্তু সেই দলের নেতাই তো গণভোটটাকে বললেন জয়যুক্ত করতে। যখন জয়যুক্ত করতে বললেন, তাই তো হারটা জয়যুক্ত হয়েছে। কথার কথা বলছি আমি, তা না তো নাও হতে পারতো। আপনি যখন জয়যুক্ত করতে বললেন, তো সেখান থেকে আপনি সরে আসার মানেই হচ্ছে এই যে আপনি ডিটারমাইন্ড
যে আপনি 2/3 মেজরিটি পেয়েছেন, সেই মোতাবেক আপনার ক্ষমতার ভিতরে যাতে কোনো রকম ক্ষমতাটা এককভাবে থাকে, এককভাবে দলীয়ভাবে থাকে। কারণ তাদের যে দলীয় সংস্কার আছে তার ভিতরে কিছু আছে পাওয়ার শেয়ারিং, কিন্তু ওই দলটার মধ্যেই থাকবে। সেইটা রাখার জন্য এখন আপনি গণভোটের বিরুদ্ধে যাচ্ছেন, এখন আপনি আইনি তর্ক দিচ্ছেন। আপনারা তো সবাই সেন্সেবল, আপনি রাজনীতি করেন, আপনাদের কথা মানুষ ভোট দিল, যারা ভোট দিল তারা কতটুকু বোঝে না বোঝে দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। কিন্তু যখন শীর্ষ দলের নেতা বলে, গ্রহণযোগ্য নেতাই বলে, তখন সবাই ভোট দিছে। আজকে যদি আমরা এখান থেকে সরে যাই তাহলে লাভকার ক্ষতিকার সেই প্রশ্নটা আসবে। কেন আসতেছে? গণভোটের রায় আর দলীয় ইশতেহার কিন্তু এক কথা নয়। দলীয় ইশতেহারের ব্যাপারে দলের কোনো লোকের দ্বিমত নাই, উইদাউট এনি কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ভোটাভুটি। কাজেই দলীয় ইশতেহার ঠিক আছে, কিন্তু গণভোটের রায়টা যেটা হয়েছে আমাদের গণভোটের রায়, আপনি আমাকে বলেন এটা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন এক্সটার্নাল ইস্যুতে আমার কোনো ক্ষতি হবে, যে অন্যান্য দেশের সাথে যে আমার সম্পর্ক, তাতে আমার কোনো ক্ষতি হবে? হবে বিরোধী দল বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে, হবে না। ওইটা পরে আসতেছি। তারপর সাধারণ জনগণ তারা লাভবান হবে, সাধারণ জনগণ লাভবান হবে, রাষ্ট্রের কোনো ক্ষতি নাই, দেশের কোনো ক্ষতি নাই, পররাষ্ট্র নীতিতে এটার কোনো ইয়ে নাই, কিন্তু Impact নাই। কোনো ইম্প্যাক্ট নাই। তাহলে তাহলে আপনি বলছেন বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে। এই যে বিরোধী দল শক্তিশালী হয়ে যাবে, এটা ক্ষমতাসীন চায় না। এখানেই তো গণতন্ত্র নিয়ে আপনি তাহলে বিশ্বাসী না, পাওয়ার শেয়ারিং আপনি আদৌ বিশ্বাসী না। আপনি ওই ভয়টা পাচ্ছেন কেন যে আপনি পাওয়ার শেয়ারিং হইলে পরে আপনি প্রবলেমে পড়ে যাবেন? তার মানে আপনি ট্রান্সপারেন্ট না, ইউর ইন্টেনশন ইজ নট ফেয়ার। আপনি যদি টু দি পয়েন্ট থাকেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল থাকেন, কথার কথা বলছি, আপনার ভয়ের কি আছে, টেনশন কি আছে? তার মানে হচ্ছে যে আপনার স্বচ্ছতা থাকলে এটা নিয়ে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আমার কাছে সিম্পল কোশ্চেন এইটা। সেলিম ভাই, এটা একটু উত্তর দেন। এই প্রশ্নটা কিন্তু বারবার এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে কিন্তু বিএনপি চাইলেই কিন্তু 6 মাস 9 মাস 1 বছরের মাথায় নির্বাচন আদায় করতে পারতো। বিএনপি সেই শক্তি সামর্থ্য ছিল, এবং বিএনপি কিন্তু সংস্কারের পক্ষে ছিল বলে মানে সংস্কারের প্রশ্নে বিএনপি আপোষ করেছে, এবং সংস্কারকে বাস্তবায়ন করার জন্য বিএনপির পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে এবং আপনার ওয়াদাও করা হয়েছে। এখানে বিএনপি কিন্তু এই 18 মাস পরে নির্বাচন যেটা, এটাতে কিন্তু বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে ঠিকই, কিন্তু বিএনপি চাইলে এর চেয়ে আরও বড় মেজরিটি পেতে পারতো। আপনি দেখেন বিএনপি প্রায় 80 জনের মতো বিদ্রোহী দাঁড়িয়েছে। বিএনপি কিন্তু তাদের ব্যাপারে উদাসীন ছিল, বিএনপি খুব একটা গা করে নেই, কারণ বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পরে আপনার আমরা তো মনে করেছিলাম যে 5ই আগস্টের পরে নির্বাচন যখনই হয় বিএনপি 300 আসনই পাবে, অন্যরাও মনে করেছে এরকমই হবে রেজাল্টটা, কিন্তু আমরা সময় নেওয়ার প্রেক্ষিতে রেজাল্টের হেরফের হয়েছে। বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পেয়েছে, সংবিধান সংশোধন করার মতো ম্যান্ডেট তারা জনগণ থেকে পেয়েছে। এখন যে কোনো সংস্কার বলুন, সংবিধান সংস্কারের প্রশ্নে এবং সংবিধান সংশোধনের প্রশ্নে তো যে মেজরিটিটা বিএনপি অর্জন করেছে। এখন আপনি তুলছেন যে এখানে স্বাক্ষর কেন করা হয়নি? আপনি কি স্বাক্ষর চান না বাস্তবায়ন চান? আপনি যদি বাস্তবায়ন চাই তাহলে বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করাতে হবে, স্বাক্ষরটা বড় কথা না তো। সংবিধান না, এই প্রশ্নটা কেন হচ্ছে যে কোনো কারণে যদি বিএনপি এই সংস্কার নিয়ে খুব বেশি আন্তরিক নয়? না, দেখুন, সংস্কার বলতে রাষ্ট্রের যে সংস্কারের ব্যাপারে, রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে বিএনপির 31 দফা মানে যে দাবির মধ্যে অনেকগুলো সংস্কার ছিল, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সংসদের উচ্চ কক্ষ ইত্যাদি অনেকগুলো কমিটমেন্ট বিএনপির ছিল। কিন্তু সংবিধান সংসদ পরিষদের যে বা মানে ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল না। আমি তো একদম ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত ছিলাম, তারা কেমন জানি একটা মানে ধরি মাছ নাচি পানি, তারপরে শাক ডাক রোগ, এই ধরনের এক ধরনের একটা কর্মকাণ্ড ছিল। তারা এক এক সময় এক এক প্রস্তাবনা উপস্থাপন করেছে, এবং শেষের দিকে খুব তাড়াহুড়া করে, প্রথম দিকে তারা কালক্ষেপণ করেছে, শেষের দিকে তারা খুব তাড়াহুড়া করেছে। এবং তাদের প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি বাদ দিয়ে বা আমরা সমমনোভাবী রাজনৈতিক দল, তারা ধরে নিয়েছে যে বিএনপি পরবর্তী ক্ষমতায় আসবে এবং বিএনপি কিভাবে হাত পা বেঁধে বাঁধা যায়। লক্ষ্য কিন্তু একটাই ছিল, বিএনপি কেন হাত পা বাঁধা যায়। বিএনপি কৌশল করে সেখান থেকে মানে বেরিয়ে আসা একটা রাস্তা খুঁজতে ছিল। এবং গণভোটের প্রশ্নে, গণভোট ইত্যাদি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, গণভোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে সংবিধান সংশোধন কিভাবে করবে, বিএনপি বলছে যে দুটো গণভোট হতে হবে। এবং এটা এখন সবাই স্বীকার করছে যে সংবিধান সংশোধন করার পরেও আবার আরেকটা গণভোট হতে হবে, যেটা মানে বর্তমান সংবিধানের আলোকে যেটা ইয়েতে। তো এখন বিএনপি তো জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ সংস্কারের প্রশ্নে। বিএনপি তার ম্যানিফেস্টোর মধ্যে সংস্কারের কথা বলেছে, বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। এখন বিএনপিকে তো অবিশ্বাস করার কিছু নাই। কিছু কিছু ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেটা ধরেন আমরা মনে করি যে বাংলাদেশের আঙ্গিকে আপনার সংসদ নেতা এবং দলীয় প্রধান এক ব্যক্তি হতে কোনো বাধা হওয়ার কথা নয়। এটা আমরা জোর করে বাধা দেওয়ার দরকারটা কি? আমরা যদি দলের নেতাকর্মীরা মনে করি যে সংসদ নেতা এবং দলীয় প্রধান একজনে হওয়া দরকার, তাহলে আপনি আমার এই গণতান্ত্রিক অধিকারকে কেন হরণ করবেন? চাপিয়ে দেওয়ার দরকারটা কি? বিএনপি সেখানে ইয়ে করছে, এবং এতে করে মানে গণতন্ত্র বা ফ্যাসিবাদ কায়েমের প্রশ্নে মানে দুজন দুই জায়গায় হলেও বা মানে সমস্যাটা কোথায় বা মানে কেন হতে পারবে না, এটার কোনো ব্যাখ্যা নেই। এরকম অনেকগুলো ব্যাপার আছে। মানে একটা সময় দাবি এসেছিল যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, জি,
নিম্নকক্ষের বিষয়টা যদিও আলোচনায় আসে নাই, মানে সংস্কার কমিশনের আলোচনায় আসে নাই, জি। নিম্নকক্ষের দাবিটা মাঠে ছিল। জি। উচ্চকক্ষ নিয়ে সবসময় দাবি ছিল সবগুলো রাজনীতি, উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতিতে। জি। তো বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। এখন বিএনপি ওই জায়গাতে, বিএনপি আগের জায়গাতেই আছে যে বিএনপি চাচ্ছে যে এটা হবে আসনের মানে আনুপাতিক হারে। জি। তো তাহলে গণভোটের কি দাম থাকলো আর? না দেখুন, বিএনপি শুরু থেকে বলেছে, আমরা বলেছি যে এটা আসনের অনুপাতিক হারে, যেটা আমার চলমান বর্তমান যে মহিলা সংসদ যেভাবে নির্বাচিত হবে সেভাবে